সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারের 100 দিন পূরণ হওয়ার পথে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেছেন, সরকারের অভূতপূর্ব কর্মযজ্ঞে সাধারণ মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে। একদিকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, পদ্মা ব্যারেজ আর অর্থনৈতিক প্রণোদনার উদ্যোগে জনমনে আশার আলো, অন্যদিকে হামে শিশু মৃত্যু, লাগামহীন দ্রব্যমূল্য আর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সেই আশায় ভাটা ফেলেছে। প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের জীবন মানে কি কাঙ্ক্ষিত স্বস্তি ফিরেছে? প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় সরকারের 100 দিন প্রত্যাশা ও প্রাপ্তি। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আকবর হোসেন, সাংবাদিক ও বিশ্লেষক, এবং ডক্টর শাকাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক জি9। আপনাদের জনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিচ্ছে আজকের শিরোনাম। আবহাওয়া বিরূপ আচরণে ঈদযাত্রায় ভোগান্তি, মহাসড়কে যানবাহনের চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রী, শিডিউল বিপর্যয়ের দুর্ভোগ, লঞ্চেও গাদাগাদি। ঢাকার পশুর হাটে বৃষ্টির প্রভাব, অল্প লাভেই ছেড়ে দিচ্ছেন বিক্রেতা। উল্টো চিত্র রাজধানীর বাইরে, শেষ সময় চাহিদা বাড়ায় দাম চড়া, ছোট মাঝারি গরুর জমজমাট বেচাকেনা। মহান রবের কাছে আত্মসমর্পণ, হজের খুতবায় ক্ষমা ও রহমত কামনা, এক আজানে জোহর, আসরের নামাজ, রাতে মুজদালিফে অবস্থান, বুধবার জামারায় পাথর নিক্ষেপের পর মিনায় পশু কোরবানি। এবং জঙ্গল সলিমপুরে চেকপোস্টে হামলায় দুর্বলতা শিকার র্যাবের। অতীতে আইনের শাসন না থাকে রাষ্ট্রের ভেতরে গড়ে ওঠে আরেক রাষ্ট্র, বললেন মন্ত্রী, নির্মূলের ঘোষণা। একবার আমি আপনাকে দিয়ে শুরু করি। 100 দিন কালকে পূর্ণ হচ্ছে সরকারের। তো এই 100 দিনের যে জনগণ যেসব প্রত্যাশা করেছিল এবং সরকার যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, এবং আমরা দেখছি যে সরকার কিছু কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে, কিছুটা বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে, কিন্তু আরও অনেকগুলো সমস্যা আমরা এখনও ফেস করছি। বিশেষ করে শিশু মৃত্যু, হামের, এই বিষয়গুলো সবাইকে একটা উদ্বেগের মধ্যে রেখেছে। আপনার কাছে এই সরকার 100 দিনের মূল্যায়নটা কি? 100 দিনের একটা সরকারকে মূল্যায়ন করার জন্য ইট ইজ ভেরি আর্লি। আমরা সেটা জানি, কিন্তু সরকার নিজেই যখন নিজেকে মূল্যায়ন করে তখন তো আমরা করতেই পারি। হ্যাঁ, সরকার করতে পারে, কিন্তু আমরা যদি সরকারের বাইরে থেকে, আমার কাছে যেটা মনে হয় যে সরকারকে মূল্যায়ন করতে গেলে আসলে তো এটা একটা পূর্ণাঙ্গ কোনো মূল্যায়ন এটার হবে না আর কি। এটা একটা আংশিক বা একেবারে খুব ক্ষুদ্র একটা মূল্যায়ন হবে। তারপরে যেহেতু প্রসঙ্গটা এসছে, অনেকে বলেন যে মর্নিং শোজ দ্য ডে, সেটাকেও যদি ধরে নেই, তাহলে সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি বলি, আমার কাছে প্রথমে আমি পজিটিভ জায়গাগুলো বলি। পজিটিভ জায়গার কাছে আমার কাছে প্রথম যেটা মনে হয় সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার তারেক রহমানের যে পলিটিক্যাল অ্যাটিটিউড, এটা আমার কাছে খুবই পজিটিভ মনে হচ্ছে। এবং ওনার যে চলাফেরা, এবং ওনার যে মানে মানুষকে শোনার যে ওনার একটা আকাঙ্ক্ষা, এই জিনিসগুলো আমার কাছে পজিটিভ মনে হয়েছে। এবং গত 3 মাসে আমরা তো পার্লামেন্টের একটা সেশন দেখলাম। তো এই সেশনে মোর অর লেস আমরা যদি অতীতের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে গভর্নমেন্ট এবং বিরোধী দলের মধ্যে মোটামুটি ধরনের একটা পার্লামেন্টারি সম্পর্ক ছিল। এবং প্রাইম মিনিস্টার এবং লিডার অফ দ্য অপোজিশন ওনারা নিজেরা বসেছেন, কথা বলেছেন, সেগুলো পজিটিভ সাইড, এটা একটা বিষয়। তারপরে হচ্ছে যে এই গভর্নমেন্ট, হ্যাঁ, অনেক কাজ তারা করেনি শুরুতে, বাট অনেকগুলো অধ্যাদেশ তারা পাশ করেছে যেগুলোকে আইনে রূপান্তরিত করেছে, যেগুলো বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় করা। তো এইটাও তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। তো সেই চ্যালেঞ্জ আমি মনে করি যে তারা কিছু জায়গায় বাদ দিলে, যেগুলো নিয়ে বিতর্ক আছে, যেগুলো নিয়ে তারা বলেছে যে পরে কাজ করবে, মোটামুটি 80% আমি মনে করি যে ওখানে তাদের মানে ইন্টেনশনটা পজিটিভ প্রকাশ পেয়েছে। এটা হচ্ছে আরেকটা বিষয়। আর যে জিনিসগুলোতে আসলে আমি ব্যক্তিগতভাবে একেবারেই সন্তুষ্ট হতে পারছি না, এবং আমার ধারণা যে আমার সঙ্গে অনেকেই হয়তো একমত পোষণ করতে পারেন, নাম্বার 1, ল অ্যান্ড অর্ডার। মানে এই জায়গাটা বিশাল একটা ফারাক রয়ে গেছে। এখন কেন এটা হচ্ছে, আমি এটার একটা উদাহরণ যদি এরকম দেই, আমি বলতে চাই না, মেলাতে চাই না, কিন্তু সেরকম একটা ইঙ্গিত বহন করে যে 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল, তখন ল অ্যান্ড অর্ডারের যে সিচুয়েশনটা ছিল,
এখনকার যে সিচুয়েশন এটা যদি কন্টিনিউ করতে থাকে এভাবে, আমি বলছি না যে এখন সেটা হয়ে গেছে, বাট যদি এইভাবেই কন্টিনিউ করে তাহলে আমরা সেই রকম একটা ইঙ্গিত পাচ্ছি, আমি বলছি না যে হয়ে গেছে, ইঙ্গিত পাচ্ছি। কি ধরনের ইঙ্গিত? দেখেন, আপনার আদালত চত্বরে গুলি করার ঘটনা একটি ঘটনা না, একাধিক ঘটনা ঘটেছে। কক্সবাজারে হয়েছে, ঢাকায় হয়েছে, খুলনায় হয়েছে। হ্যাঁ, আপনার বিএনপির অন্তর্দলীয় কোন্দলের মধ্যে ঢাকায় খুনাখুনি হয়েছে, আপনি দেখেছেন। হ্যাঁ, এবং বিভিন্ন জায়গায় যে ক্রাইম রেট এটা অনেক বেড়ে গেছে, ইভেন পুলিশের স্ট্যাটিস্টিক্সেও আছে। স্বরাষ্ট্রমন্ত্রী মনে হয় পার্লামেন্টে কিছুটা তিনি পরিসংখ্যান উনি দিয়েছেন। এবং এই যে জঙ্গল সলিমপুরের কথাও যদি আপনি ধরেন, সেখানেও কিন্তু সিচুয়েশন আমরা গতকাল পর্যন্ত যেটা দেখলাম যে ল অ্যান্ড অর্ডার মানে সেইভাবে নিয়ন্ত্রণের মধ্যে নাই। যাই হোক, এগুলো হয়তো তারা ধীরে ধীরে নিয়ন্ত্রণ করবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটাতে বড় একটা ঘাটতি রয়ে গেছে। এবং এখানে গভর্নমেন্টের যেটা প্রয়োজন, আমার মনে হয় যে নর্মাল যে পুলিশিং, এইটা দিয়ে এই ল অ্যান্ড অর্ডারকে অন ট্র্যাক এটা করা সম্ভব নাও হতে পারে। আমার কেন জানি মনে হয় এখানে একটা স্পেশাল ড্রাইভের প্রয়োজন হতে পারে, এবং যত কঠোর সম্ভব একটা স্পেশাল ড্রাইভের প্রয়োজন এখানে। আমার ধারণা যে সে সময় চলে আসছে, এটা একটা বিষয়। আর সেকেন্ড থিং যেটাতে আমি গভর্নমেন্টের খুব বেশি আগ্রহ দেখছি না এখনো পর্যন্ত, সেটা হচ্ছে করাপশন। আমরা কেউই এক্সপেক্ট করি না যে বাংলাদেশ থেকে করাপশন চলে যাবে, কিন্তু এটা ন্যূনতম কিন্তু পর্যায়ে। কেন জানি করাপশনের ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে খুব একটা কথাবার্তা আমরা শুনছিও না, আর সেরকম কোনো স্টেপস আমরা দেখছিও না, দৃশ্যমান না। দীর্ঘদিন ধরে দুদকটা অন্তত এখন এটা কি বলবো, এটা নিষ্ক্রিয় হয়ে পড়েছে। নিষ্ক্রিয় মানে কি? চেয়ারম্যানই নাই, চেয়ারম্যান নাই, কমিশনও তো নাই টোটাল। চেয়ারম্যান না থাকলে, হ্যাঁ। কমিশনের সভা না হলে কোনো কিছুই তো সিদ্ধান্ত So, আসছে না। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে এই সরকার আসার পরে ঠিক আছে, যখন এটা সরকার ক্ষমতাসীন হবে, উনি চাইবেন যে প্রশাসন বলুন বা সবকিছু বলুন তার মতো করে সাজাতে। এখানে আমি দোষের কিছু দেখি না, যদি লোকজনগুলো কম্পিটেন্ট হয়। কিন্তু কেন জানি অ্যান্টি কারাপশন কমিশনের প্রতি গভর্নমেন্ট সেভাবে মনোযোগী না। এটা কি তারা লোক খুঁজে পাচ্ছে না, নাকি এখানে তারা একটু স্লো যেতে চাচ্ছে? মানে এখানে একটা কমিটমেন্টের ঘাটতি আছে বলে আমার কাছে মনে হয়। কোনো কমিশনই কিন্তু সরকার এখনো রিইনস্টেট করেনি। হ্যাঁ, সেটা করার কথা ছিল, মানে কিন্তু সেটা করা হয়নি। এখন কেন করছে না এটা সরকার হয়তো জবাব দিতে পারবে। আর থার্ড থিং হচ্ছে, আমার কাছে মনে হয় ওভারঅল যদি আপনার মিনিস্ট্রির পারফরমেন্সগুলোর দিকে আপনি তাকান, আমার কাছে আরেকটা, এটা আমার অ্যানালিসিস, অনেকে আমার সঙ্গে একমত পোষণ নাও করতে পারেন। আমার কাছে যেটা আমি বুঝতে পারছি যে সরকার মনে হয় মোর সেন্ট্রালাইজড হয়ে পড়ছে, প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্রিক হয়ে পড়ছে। এইটা একটা বড় মানে দুশ্চিন্তার জায়গা হয়তো হবে। এটা আবার এক অর্থে পজিটিভ সাইডও আছে, যে হয়তো ঠিক আছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সব কিছুতে তারা ইনফর্ম থাকলেন, বা তাদের বিষয়গুলো তারাকে সেগুলোকে বাস্তবায়ন করার কথা বললেন। কিন্তু তারপরে আমার কাছে মনে হয় যে অনেকগুলো লেয়ার তৈরি হয়ে আচ্ছা, গেছে। আপনার কাছে কি মনে হয় যে এই উপদেশটা দেওয়াতে মন্ত্রীরা পারফর্ম করতে কিছুটা সংকট? না, সেটা তো হয়, এটার একটা কাহিনী হয়। দেখেন, এটার মনে হচ্ছে কি যে প্রধানমন্ত্রী যেখানে যেখানে কনফিডেন্স পাননি, ওখানে মনে হয় উনি একজন একজন করে উপদেষ্টা দিয়েছেন। যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কিন্তু কোনো প্রতিমন্ত্রীও নাই, কোনো উপদেষ্টাও নাই। তার মানে ওনার প্রতি তার কনফিডেন্স। অফকোর্স সালাউদ্দিন কিন্তু আপনার বক্তব্যের সাথে তো এটা মিলে না। কোনটার মেয়ের কথা আপনি যেভাবে বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ হচ্ছে না, আর যিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন তার উপর প্রধানমন্ত্রীর কনফিডেন্স নেই, দুটো ভিন্ন আলাপ। আচ্ছা, হ্যাঁ, যেমন সালাউদ্দিন সাহেবকে তো মনে করা হয় যে বিএনপির এই মুহূর্তে সবচেয়ে পাওয়ারফুল লোক, এবং আমি মনে করি যে দ্যাট ওয়াজ দ্য রাইট ডিসিশন নো ডাউট। ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেওয়ার। এবং আমরা এক্সপেক্ট করেছিলাম যে এরকম একজন প্রতাপশালী, যার রাজনৈতিক ক্ষমতা অনেক বেশি দলের ভেতরে, তিনি হয়তো মানে ভালো কিছু ডেলিভার করতে পারবেন, কিন্তু এখনো পর্যন্ত পারেননি। কিন্তু সময় এখনো তো যায়নি। জানি, সেটাই বলছি, সামনে কি হবে সেটা আমরা এখনো জানি না। তো এই জন্য আমি বলছি যে আপনি দেখবেন যেখানে যেখানে হয়তো উনি কনফিডেন্সটা পাননি, ওখানে একজন একজন করে উপদেষ্টা কিন্তু আছে। তো একজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, তার উপর আবার একজন উপদেষ্টা। সো এইখানে মনে হয় মানে মন্ত্রণালয়গুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে তাকিয়ে থাকে যে আমরা আসলে কোন পথে যাব, কি করব, কি ধরনের গাইডেন্স আছে। আর থার্ড থিং যেটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, এই 3 মাসে আমি যেটা বুঝতে পারছি, একটা বিএনপির মতো সরকার বা বাংলাদেশের যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য তার মূল প্রতিপক্ষ কিন্তু বিরোধী দল না। সরকারের মূল প্রতিপক্ষ হচ্ছে তার নিজের দল। তার নিজের দল তার সামনে ধীরে ধীরে এত বড় আকারের প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে, এটা বিএনপির জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে বলে আমি এটা আশঙ্কা করছি। আমি একটু সাকওয়াতের কাছে আসি। উনি যে আশঙ্কাটা করলো সে জায়গা থেকেই শুরু করি, যে সরকারের বড় চ্যালেঞ্জ অন্য কোনো বিরোধী দল না, সরকারের নিজের দলই।
আপনি কি তাই মনে করেন যে বিএনপি এখন এরকমই অবস্থায় চলে গেছে, সরকারের বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে? না, শুধু এককভাবে নিজের দলই যে বড় চ্যালেঞ্জ তৈরি করবে না, সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ। এই জন্য যে 16 বছর একটা ফ্যাসিবাদী কাঠামোর মধ্য দিয়ে দেশ প্রায় ধ্বংসপ্রাপ্ত, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে। তারপর সেইখানে একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তি গণঅভ্যুত্থানে পালিয়ে গেছে। জনগণের মধ্যে একদিকে যেরকম আকাঙ্ক্ষা বেড়েছে, আর একদিকে তাদের এই যে স্বাধীনতার বোধটা একটু অতিরিক্ত চাঙ্গা হয়ে গেছে। এক্সপেকটেশন ইজ ভেরি হাই যে ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন এইটা একটা স্বর্গরাজ্য হয়ে যাবে। তো সম্পদ সীমিত, ধ্বংসপ্রাপ্ত, দুর্নীতিগ্রস্ত, সিস্টেম ভেঙে পড়েছে, মানুষের এক্সপেকটেশন বেড়েছে। এর মধ্যে সমন্বয় করে আগানোটা খুব দুরূহ ব্যাপার। তার মধ্যে যদি আবার গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে এত অনৈক্য, বিভেদ এবং রাজনৈতিক কালচারটা আগের মতোই থেকে যায়, ফলে সেইখানে নিজের দল তো বটেই, সব কিছুই মাথায় নিতে হচ্ছে। কিন্তু নিজের দল যদি অতীতের মতোই আচরণ করে, যে সরকারে যারা থাকে সরকারি দল তাদের ইচ্ছে মতো গরুর হাটের ইজারাটা তারা নিয়ম না মেনে জোর করে নেবে, তারা চাঁদাবাজিটা আগের মতো করেই করবে। বাংলাদেশের ট্রেন্ড, সরকারি দলে যখন যারা থাকে তারা কম বেশি সবাই জামাতও পেয়েছে, এনসিপিও পেয়েছে, হ্যাঁ, ভাগ করে দিয়েছে, ভাগবাটোয়ারা। এই ভাগবাটোয়ারাটাও যাতে আইনের মাধ্যমে হয়, নিয়ম সিদ্ধ হয়। শুধু তারা রাজনীতি করে বলে তারা নিয়মের বহির্ভূতভাবে ভাগবাটোয়ারা করবে, এটা তো মানুষ ভালোভাবে নেয় না। এইসব চ্যালেঞ্জ আছে। কিন্তু যেহেতু আপনি আলোচনাটা শুরু করেছেন 100 দিনের তাদের যে সাফল্য এবং ব্যর্থতা, এই খতিয়ানটা একটু হইলো আনা দরকার। এই 100 দিনে যেটা আকবর ভাই বলেছেন, মানে ভেরি ইম্পর্টেন্ট থিং হচ্ছে গিয়ে আমাদের দেশে অনেক কিছু হলো আমরা প্রথমে তাকাই প্রধানমন্ত্রীর দিকে, যে তার অ্যাটিটিউড কি, তার কাজের ধরন কি, তিনি কি চান, তার চাওয়াটা। কারণ আমাদের মতো দেশগুলোতে প্রধানমন্ত্রীর চাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তিনি যদি ঠিক পথে থাকেন তাহলে অন্যরা বিপথে থাকলেও খুব বেশি দূর যেতে পারেন না, যদি তিনি অ্যাক্টিভ থাকেন। সেই বিবেচনায় এখনো পর্যন্ত তারেক রহমানের খুব ঘোরতর, বিএনপির ঘোরতর সমালোচক, এই সরকারের ঘোরতর সমালোচক, তারাও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে ওই রকম সমালোচনা করবার মতো বড় কোনো উপাদান এখনো আবিষ্কার করতে পারেননি। তার জেনারেসিটি, তার পাংচুয়ালিটি, তার সিদ্ধান্ত গ্রহণে যে তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়, জনগণের সঙ্গে মেশা, জনগণের পালস বোঝা, প্রতিপক্ষের বিরুদ্ধে বিষোদ্গার না করা, বাজে শব্দ ব্যবহার না করা, আক্রমণাত্মক না হওয়া, এই বিষয়গুলো তাকে একটা অনন্য জায়গায় নিয়ে গেছে। এখন এটাকে ধরে রাখে এবং আরও এগিয়ে নিয়ে যাওয়া একটা দায়িত্ব। সেই ক্ষেত্রে তার একটা চ্যালেঞ্জ আছে, সেটা হলো একজন ব্যক্তি চাইলেই দীর্ঘদিন ধরে একাই টেনে নিতে পারেন না, এটা একটা টিম ওয়ার্ক। সরকার একটা টিম ওয়ার্ক। সেই ক্ষেত্রে তার সরকারের মানে মন্ত্রী পরিষদের অনেক সদস্যের যে তাদের অতীত রেকর্ড, তাদের কার্যক্রম, এখনকার সিদ্ধান্ত, এগুলি নিয়ে কোথাও কোথাও প্রশ্ন উঠছে। এগুলি সরকারের তরফ থেকে নির্মোহভাবে তাদের এই রিপোর্টগুলো নিয়ে পর্যালোচনা করে দেখা দরকার, যে যার মাধ্যমে প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বা তাকে ট্যাগ করে যাদের নিয়ে ওর পারসেপশন দাঁড় করানোর দিকে কোনো মহল যাচ্ছে, সেটা যাতে না পারে। পারসেপশন মিথ্যা হলেও সেটার কিন্তু একটা সোশ্যাল ভ্যালু আছে, রাজনীতিতে গুরুত্বপূর্ণ। অতীতে হাওয়া ভবনের 1 টাকার দুর্নীতি কিন্তু কেউ আবিষ্কার করতে পারে নাই, 16 বছরে তন্ন তন্ন করে খুঁজেও আওয়ামী লীগ সরকার। কিন্তু একটা পারসেপশন তখন কিন্তু দাঁড় করিয়ে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করেছিল, 111 এনেছিল। সুতরাং এখন ওই পারসেপশন সৃষ্টিকারীরা যাতে ওই সুযোগটা না পায়, এরকম কোনো স্কোপই যেন তিনি না দেন। কিংবা যাদের যাদের কাজে গাফিলতি আছে, ভুল সিদ্ধান্ত পর্যায়ক্রমে একাধিকবার নিচ্ছেন, তাদের ব্যাপারে রিথিঙ্কিং করার দায়িত্ব কিন্তু প্রধানমন্ত্রীর। সেটা কিন্তু বলেছেন 180 দিনের মধ্যে উনি করবেন, অনেক কিছু তিনি করতে চান, এবং এই পর্যন্ত 100 দিনের তাদের অর্জন কিন্তু অনেকখানি সন্তোষজনক। ভুল ত্রুটি আছে আইন শৃঙ্খলা নিয়ে, শিশু ধর্ষণ নিয়ে, নানান বিষয় নিয়ে, ঈদে যে কিছু দুর্ঘটনাও ঘটেছে সেসব নিয়ে সমালোচনা আছে। এটা চাইলেই একদিনে উত্তরণ সম্ভব নয়। কিন্তু 60 দিনে এই 100 দিনে মন্ত্রিসভার 10টা বৈঠক হয়েছে, 60টি সিদ্ধান্ত নিয়েছেন তারা, তার মধ্যে 37টি সিদ্ধান্ত ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে, যার কয়েকটা আকবর ভাই বললেন। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটা এসেই করেছেন, ফ্যামিলি কার্ড, আপনার ভোটের কালি শুকানোর আগে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছেন।
কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে। করেছেন সুদ সহ, যেটা প্রায় 12 লক্ষ কৃষক উপকৃত হবে। এই যে ইমাম খতিবদেরকে যে সম্মানী দেওয়ার কথা বলেছিল, সেটা ওই এসেই প্রথম মাসের মধ্যেই, সেটা ঈদের মধ্যে পড়লো এবং রোজার মধ্যে সেটা করলেন, ফ্যামিলি কার্ড গেল। বিদ্যুতের প্রিপেইড কার্ডের যে মিটারে অতিরিক্ত একটা চার্জ নেওয়া হতো, সেই চার্জটা প্রত্যাহার করা হয়েছে। খাল খনন জিয়াউর রহমানের একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল, বাংলাদেশকে পানির আধার হিসেবে ব্যবহার করা, মৎস্য প্রজনন বাড়ানো, কৃষি সেচ, অনেক কিছুতে জীববৈচিত্র্য ফিরিয়ে আনা। সেটা যদি ট্রুলি উদ্যোগটা শুরু হয়েছে, এখন যে খালগুলো দখলে রেখেছে যারা, সেই দখল মুক্ত করে, নদীগুলো দখল মুক্ত করে, এটা কিন্তু সহজ কাজ নয়। ওই খাল নদী অবৈধ জায়গা দখলকারীরা মাফিয়ার থেকে বড় মাফিয়া, এদেরকে রাষ্ট্রের থেকে তারা শক্তিশালী হয়ে উঠেছিল, সেইখানে যেন কার্যকরভাবে হাত দিতে পারেন। পদ্মা ব্যারেজ নিয়ে 60-এর দশক থেকে চিন্তা হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে, ক্যাবিনেটে পাশ হয়েছে। এখন সেটা এই পাশ হয়েছে বলে যে এটা শেষ হয়ে গেল তা না, এর ভিন্নমত যারা দিচ্ছে, এর কি কি ক্ষতি হতে পারে, ফারাক্কা ব্যারেজের বিশ্লেষণ নিয়ে কেউ কেউ তুলে ধরছেন যে এটার ভবিষ্যৎ কি হতে পারে। যারা সমালোচনা করছে, ওই সমালোচনাগুলোকে আগে কালেক্ট করতে হবে, সবার আগে প্রাধান্য দিতে হবে ওইটাকে, যে আমাকে যারা বুঝিয়েছে, আমার ইঞ্জিনিয়াররা, বিশেষজ্ঞরা, আমার সরকারের লোকরা, যে এই শুধু ভালোই হবে, শুধু উপকারী হবে, কেউ তো ক্ষতি বলছে না। সুতরাং যারা ক্ষতির দিকটাও তুলে ধরছে, সেটাকে এনে এইটা যাচাই করে দেখতে হবে আসলে এই ক্ষতি হবে কি, তাহলে এটা আমি ওভারকাম করব কিভাবে, সেইভাবে যাচাই বাছাই করা। তরুণদের জন্য যে স্পোর্টস একটা ওয়েব আনার চেষ্টা হচ্ছে, নতুন করি, যেটা বাংলাদেশে কালচারালি বিশাল একটা রেভলিউশন তৈরি করেছিলেন জিয়াউর রহমান, সেটা আবার পরে কি চালু হয় বন্ধ হয়, সরকার গেলেই বন্ধ হয়ে যায়, সেটা আবার নতুন করে চালু করেছেন। হামের বিষয়ে আগের সরকারের ব্যর্থতার কারণে, হাম আগেও ছিল বাংলাদেশে, এখনও আছে, কবে এটি ইরেডিকেট হবে আমরা জানি না, কিন্তু তারপরে এটা সহনশীল ছিল বলে এটা সংবাদ মাধ্যমে জোরালোভাবে আসার প্রয়োজন পড়ে নাই। এবার অ্যাকিউট হলো, হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়লো, মৃত্যু বাড়লো, ফলে ব্যাপক আলোচনার বিষয় হলো। সেই ক্ষেত্রে সরকার সেটার পেছনের মূল কারণ হলো ভিটামিন এ টিকা বন্ধ করে শিশুদের ইমিউনিটি নষ্ট করা, ক্ষতিগ্রস্ত করা। আর একটা হচ্ছে হার্ড ইমিউনিটি, যেটা টিকার মাধ্যমে অর্জন হয়, টিকা না দিয়ে এই ক্ষতিটা করা। সরকার দ্রুততার সঙ্গে তার ব্যবস্থাপনায়, আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে এই স্বাস্থ্য ব্যবস্থাপনার মধ্যে রাত দিন চিকিৎসা কর্মী, নার্স, ডাক্তার সবাই খাটছে, চেষ্টা করছে। সরকারের উদ্যোগ প্রশংসনীয়। পাশাপাশি টিকার যেটা চালু করেছে ক্যাম্পেইন, এইটাও ইতিমধ্যে তো আপনার গত সপ্তাহেই জানি আমি 12 মিলিয়নের উপরে টিকার আওতায় এসেছে এবং খুব দ্রুত সবাই কানবে। ফলে সব মিলিয়ে, এমনকি রামিসা শিশু হত্যা, ধর্ষণ হত্যা যেটা, সেটা নিয়েও সরকার কিন্তু প্রোঅ্যাক্টিভ হয়ে, সাধারণত এরকম ঘটনা ঘটলে সবাই আন্দোলন করে, তারপর অস্থির করে, বাধ্য হয়ে সরকার ব্যবস্থার দিকে নেয়। কিন্তু এই সরকার কিন্তু প্রোঅ্যাক্টিভ হয়ে আন্দোলন সংগ্রাম বা চাপ প্রয়োগের আগেই সরকার প্রধান, তার আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে গিয়ে দেখা করা, প্রতিশ্রুতি দেওয়া, দ্রুত সিদ্ধান্ত নেওয়া, এবং আমরা ধারণা করছি আদালতের যে ছুটি আসবে তার আগেই এটার রায়টা আমরা দেখতে পাবো। ফলে সরকারের ওই ব্যর্থতা, যেটা বললাম, দলকে এখনও রাশ টানতে না পারা, দুর্নীতির বিরুদ্ধে যথাযথ কার্যকর পদক্ষেপ যেটা আমরা চেয়েছি গত 16 বছরের যেগুলো হয়েছে, সেই বিষয়ে কোনো আওয়াজ শুনছি না আমরা। এখন সেটা বন্ধ করার জন্য পদক্ষেপ, সেই বিষয়ে জোরালো তৎপরতা খুব বেশি চোখে পড়ছে না। এখন মাত্র 100 দিন হয়েছে, এই যে এত কিছু বললাম, সরকার এগুলা করবে না ওই দিকে মনোযোগ দিবে হঠাৎ করে, সেই জন্য আরেকটু সময় নিয়ে আমরা দেখি। নিশ্চয়ই তাদের সমালোচনাযোগ্য এবং ব্যর্থতার জায়গাগুলো তুলে ধরবো আমরা, কিন্তু ভালোটাকেও ভালো বলা দরকার। আর একটা কথা শেষ করি, পরের বার আলোচনার সুযোগ হলে আনবো। বিরোধী দলগুলো বাংলাদেশে যেভাবে রাজনীতির কালচার নষ্ট করছে, যেভাবে বেয়াদবির রাজনীতি শুরু করেছে, যেভাবে হুমকির রাজনীতি চালু করেছে, এবং সেটাকে বাক স্বাধীনতা বলে তারা জাস্টিফাই করতে চায়, সরকার এইখানে একটা বেকায়দায় আছে। তারা তাদের বিরুদ্ধে না পারছে আইনগত ব্যবস্থা নিতে, তাহলে বলবে এই ফ্যাসিবাদী, সেই পুলিশি শাসন শুরু করেছে। তারা না পারছে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে, বলবে সেই ফ্যাসিবাদী কায়দায় শুরু করেছে। আবার না পারছে সহ্য করতে, কিন্তু এটাকে বাড়তে দেওয়া উচিত হবে না। ধন্যবাদ। আকবর, আগামী দিনে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ কি দেখছেন আপনি? ডোমেস্টিকলি আমার কাছে সরি, আমি সরকারের সামনে বড় কোনো চ্যালেঞ্জ দেখছি না অভ্যন্তরীণভাবে। সেটা যদি আপনি রাজনীতির ব্যাপারটা বলেন, আমার ধারণা যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন যা আছে এবং সামনের দিকে যেভাবে যেতে পারে বলে আমরা প্রেডিক্ট করছি, এটা সরকারের জন্য তেমন কোনো
চ্যালেঞ্জ হবে না। সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দেশের ভেতরে অর্থনীতি। এইটা তাদের ম্যানেজ করাটা একটা খুব কঠিন ব্যাপার হবে। কারণ আপনি দেখেন যে একদিকে ট্যাক্স কালেকশন কমে গেছে, ট্যাক্স নেটটা বাড়াতে হবে, সেটা করতে গেলে আপনাকে অনেক আনপপুলার ডিসিশন নিতে হবে। ওটা নিলে পরে মানুষ আবার ক্ষুব্ধ হবে, কিন্তু আপনার টাকারও তো দরকার, টাকা ছাড়া তো রাষ্ট্র চলবে না। এই যে আপনি পদ্মা ব্যারেজের কথা বলছেন, সরকার তো মাত্র সেটাকে সিদ্ধান্ত নিয়েছে। এটা ৩৫ থেকে ৫০ হাজার কোটি টাকার প্রজেক্ট। যখন বাস্তবে এটাকে বাস্তবায়ন করতে যাবেন, এটা যে ১ লক্ষ কোটি টাকা ছাড়াবে না সেটাও বলতে পারেন। আলটিমেটলি এই কাজটা হবে কি না এটাও কিন্তু এখনো নিশ্চিত না, এটা একটা পরিকল্পনা বা সিদ্ধান্ত। সো এটা বাস্তবায়ন করা খুব কঠিন ব্যাপার হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে জ্বালানি ব্যয় যেভাবে বাড়বে সামনের দিনগুলোতে, সব মিলিয়ে অর্থনৈতিক অবস্থা সরকারের সামাল দেওয়া একটা বড় একটা চ্যালেঞ্জ হবে। আর আমি সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় সামনের দিনগুলোতে আসছে, সেটা হচ্ছে যেটা আন্তর্জাতিক রাজনীতি, রিজিয়নাল যে জিও পলিটিক্সটা। আপনি দেখেন যে এইটার একটা বড় চ্যালেঞ্জের বিষয় হবে যে গভর্নমেন্ট একদিকে আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো রাখা, অন্যদিকে চীনের কাছ থেকেও বেনিফিটেড হওয়া, তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখা। সরকার চাইছে ইন্ডিয়ার সঙ্গেও একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি করতে। এখন এই ব্যাপারটা আমার ধারণা যে ডিসেম্বর বা তার পর নাগাদ বা ওই সময়টার কাছাকাছি একটা নতুন বাস্তবতা আমরা দেখব। কেন দেখব? যে ডিসেম্বরে গঙ্গা চুক্তি নবায়ন হওয়ার কথা রয়েছে, এবং এই গঙ্গা চুক্তি নবায়ন হওয়ার জন্য ভারত কি আগে টার্মস অ্যান্ড কন্ডিশনসে রাজি হবে, নাকি এই সরকার আরও বেটার কিছু এখানে আনতে পারবে? আবার যেটা শুনছি যে প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন, তো চীন সফরে গেলে সেটা ভারত প্রধানমন্ত্রী চীন এই বিদেশ সফর নিয়ে, প্রথম বিদেশ সফর নিয়ে কিন্তু নানা রকম ডিলেমা আছে। হ্যাঁ, আমি যেটা কেউ বলে চীন সরকার তো অস্বীকারই করে, সরকারের মুখপাত্র, যে প্রধানমন্ত্রীর এখনো কোনো দেশের নাম চূড়ান্ত হয়নি, বা আবার অনেকেই বলছে। কিন্তু ধরেন আমি ধরে নিলাম যে কথার কথা যে উনি হয়তো যদি চায়না যদি যান আগে, তাহলে যেটা হবে সেটা ভারত ভালোভাবে নেবে না। আর অন্যদিকে যদি উনি ভারত সফরে আগে যান, তাহলে দেশের মানুষের মধ্যে সেটার আবার একটা নেগেটিভ একটা ইমপ্লিকেশনস তৈরি হতে পারে। সো দুই রকমের ব্যাপার আছে। অন্যদিকে আমেরিকার এখানে একটা বড় স্টেক তৈরি হয়েছে বা হবে, তারা এখানে বাংলাদেশকে চাইবে তাদের পাশে। সো এই যে জিও পলিটিক্সটাকে ব্যালেন্স করা এবং মধ্যপ্রাচ্যের যে সিচুয়েশন বাংলাদেশের, এই সব কিছু মিলিয়ে সরকারের জন্য এক্সটার্নাল যে চ্যালেঞ্জগুলো, এগুলো আমার কাছে মনে হয় বড় চ্যালেঞ্জ হিসেবে তৈরি হবে। আর রাজনৈতিকভাবে আমি বড় চ্যালেঞ্জ বলছি না কেন জানেন? কারণ বিএনপি একটা হিউজ মেজরিটি নিয়ে তারা ক্ষমতায় এসছে। যারা এই সরকারকে ক্ষমতা দিয়েছে, ভোট দিয়েছে, তারা এই সরকারকে 5 বছরের জন্যই ক্ষমতা দিয়েছে। সরকার যদি নিজের পায়ে নিজে কুড়াল না মারে, তাহলে তো তাদের 5 বছরের আগে বিদায় হওয়ার কোনো মনে হয় এরকম কিছু সিমটম আপনি দেখছেন? দেখুন, এখন বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো সরকারই 2 বছরের বেশি পপুলার থাকে না। এটা যত হিউজ কান্ট্রি, 180 মিলিয়ন পপুলেশন, এটা মনে হয় থাকা পসিবল না। পসিবল না, আমাদের এত সমস্যা, এত জনগোষ্ঠী। কিন্তু যেটা বলতে চাচ্ছি যে সমস্যা থাকবে, কিন্তু সরকার যদি তার ইন্টেনশনটা শো করতে পারে যে না আমার নিয়ত ভালো, পজিটিভ ইন্টেনশন, তাহলে তারা সেটাকে উতরাতে পারবে। যেটা বলছিলেন যে বিরোধী দল বা অন্য যেগুলো, সাখাওয়াত সায়ন্ত সাহেব কিছু কথা বলছেন যে বিরোধী দলের ভাষা বা ইত্যাদি অন্য কিছু, দেখুন এগুলো নিয়ে অনেক কথা হবে, সোশ্যাল মিডিয়াতে চলবে বা নানাভাবে এগুলো হবে। আমার ধারণা যে সরকার এগুলোকে ওই যে ইটস লাইক সামথিং যে ওয়াটার অন ডাকস ব্যাক, হাঁসের পিঠে পানির মতো ঝাড়া দিবে আর পড়ে যাবে। হ্যাঁ, সো ব্যাপারটাকে এইভাবে নেওয়াই ভালো। আর মানুষজন কিন্তু এখন খেয়াল করছে যে কার ভাষাটা কি। এই যে আজকে আমরা প্রধানমন্ত্রীকে একটা তার ভাষাগত দিক বা তার চলনে বলনে একটা পজিটিভ মার্কিং করছি, এটা তো আমাদেরকে কেউ বলে দেয় নাই, যারা দেখছে তারা সেটা বলে। যদি কেউ নেগেটিভিটি তৈরি করতে চায়, জনগণই তাদেরকে বিচার করবে। তাদের উপরে ধরেন আপনি যদি ওই যে অন্য কোনোভাবে সেটাকে রিভেঞ্জ নেওয়া বা ট্যাকেল করতে যান, তখন পরিস্থিতি আসলে ঘোলাটে ছাড়া আর কিছুই হবে না। সো এটা জাস্ট হতে দেন, দেখুক লোকে যে কে কি বলে, তখন এটা ভালো হবে। আর সরকারের মধ্যে দেশের ভিতরে চ্যালেঞ্জটা নাই, এই জন্য আমি বলছি যে দেখুন, জামায়াতে ইসলামী বড় রাজনৈতিক দল, তাদের ভোট বেড়েছে, বাট জামায়াতে ইসলামী ইজ নট অ্যাজ বিগ অ্যাজ বিএনপি। এনসিপিও না, একেবারেই না। সো তারা বিএনপির জন্য এমন কোনো চ্যালেঞ্জ তৈরি করার মতো পরিস্থিতি এখন অবধি তাদের হয় নাই যেটাতে বিএনপি থ্রেটেন ফিল করতে পারে। সো যদি তারা নিজে থেকে ওই যে কোনো প্রবলেম ক্রিয়েট না করে, যেমন ধরেন কয়েকটা উদাহরণ যদি বলি, এর আগে হয়তো বলি নাই, ব্যাংকিং সেক্টরটা নিয়ে সরকার কি করছে, এইটা একেবারেই পরিষ্কার না।
কেন তারা আবার আগের লুটেরাদেরকে সুযোগ দেওয়ার জন্য আপনি কি ইসলামী ব্যাংকের প্রসঙ্গ বলছেন? সব ব্যাংকে যে ব্যাংক রেজলিউশন আইন যেটা করা হলো সেটার কথা সেটা- বলছি, হ্যাঁ। তারপরে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে যেটা হলো যে গভর্নরের খুরশিদ আলম বিগত সাহেব। সরকারের সময় এত অ্যাসোসিয়েশন ছিল, ভাই বাংলাদেশে কি এর চাইতে লোক নাই আর একজনই লোক? রিয়েলি টেল মি, যে ওনাকেই লাগবে আমার? একই সময় তো সরকার কৃষি ব্যাংকের চেয়ারম্যানও নিয়োগ দিয়েছে নুরুল আমিন সাহেবকে, তো এটা নিয়ে তো কোনো প্রশ্ন হয় নাই। নুরুল আমিন সাহেব এনসিসি ব্যাংকের এমডি ছিলেন, উনি কয়েকটা প্রাইভেট ব্যাংকের এমডি ছিলেন, উনি বাংলাদেশের এক্সপিরিয়েন্স ব্যাংকার, ওনার হ্যাঁ ওনাকে নিয়ে তো এগুলো, তাহলে এটা নিয়ে কেন হচ্ছে? সো আমার কথা হচ্ছে, আমি কেন খামাখা কাদায় হাত দিচ্ছি? এই যে কাদায় হাত দেওয়া, নিজে নিজে গিয়ে কাদায় পড়া, হ্যাঁ গায়ে কাদা মাখানো, এটার প্রয়োজন নাই তো। হি ইজ নট দ্য অনলি ম্যান যে মানে এটা এসে করতে হবে। বিএনপিতে বহু ভালো লোক আছে, বহু যোগ্য লোক আছে। যেটা আমি বলি যে সরকার, অনেকে বলেন যে এই যে দেখেন সরকার তো পলিটিক্যালি নিয়োগ করলো, আমি বলি যে সরকার পলিটিক্যালি নিয়োগ করবে, কিন্তু যোগ্য লোককে কিন্তু দিতে হবে যোগ্য লোককে। সেই লোকটা যোগ্য কিনা, তার আইডিয়াস আছে কিনা, সে প্যাশনেট কিনা। এখন আপনি যদি দলের ভেতর থেকে ট্র্যাশ লোকটাকে ধরে সামনে এনে বসিয়ে দেন, যেটা হয়েছে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, তাহলে তো ওই সরকার ফাংশন করতে পারবে না। সাধারণত আমি আকবরের কথাই বলি যে কাদায় সরকার যদি নিজে না পড়ে, এবং সরকার বিভিন্ন ক্ষেত্রে কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে যেটা সমালোচনার দাবি রাখে, আপনার কাছে কি মনে হয় যে সরকার দেখেন, কেন এগুলো করছে? আমি যেটাকে কাদা মনে করছি, আপনি যেটাকে কাদা মনে করছেন, সেটাকে উনি যদি এঁটেল মাটি মনে করে, এটা তো ওনার মনে করার বিষয়। তার বিবেচনায় এটা এঁটেল মাটি, এটা এই নরম কাদা না। এই এঁটেল মাটিটা শক্ত হবে, এটা কাদা থাকবে না, সে বানিয়ে নিবে শক্ত, সেটা তার ইস্যু। কিন্তু আউটপুটটা কি আছে ওইটা দেখতে চায় মানুষ। নিয়োগ নিয়ে সমালোচনা অনেক জায়গায় হবে, পদোন্নতি নিয়ে হবে, বিভিন্ন পজিশন নিয়ে হবে, কিন্তু তার ফাইনাল আউটপুটটা কি? আউটপুটটা যদি ভালো দেখাতে না পারে, তাহলে এইখানে কাদা না মেখে যদি এইখানে সুন্দর পরিপাটি কিছুও করে, আর আউটপুট যদি ভালো না হয়, ওই পরিপাটি দিয়েও কাজ হবে না। কিন্তু বেসিক্যালি আপনাকে ইন্টেনশনটা মানুষ দেখে। যিনি নিয়োগ দেবেন তার বিবেচনা থাকবে তিনি কাকে দিয়ে তার যেটা চান তার পলিসিটা তিনি ইমপ্লিমেন্ট করাতে পারবেন। তারপরে জনগণ দেখবে, শুরুতে এটা কারো পছন্দ না হলে নানান ইকুয়েশন, নানান কর্নার থেকে সমালোচনা কিন্তু হবে। এই জায়গায় একটা প্রশ্ন আছে যে যে লোকটা আপনার পালিয়ে গিয়েছিল 5 আগস্টের পরে, যার ভেতরে আওয়ামী ফ্যাসিস্টের গন্ধ আছে, যাকে হাসিনা নিয়োগ দিয়েছিল, তারাই সরকারকে কিভাবে নিয়োগ দেয়? না, সেটা মোটেই উচিত না। তো সেটা তো আমাদের যে পরিবর্তনের অঙ্গীকার, আমাদের যে এত রক্ত, এত ত্যাগ, সেটার সঙ্গে তো যায় না কোনোভাবে। সেজন্যই কথাটা ফলে উঠছে। সেই কথাগুলো, সেটা তো অনেক জায়গায় এটা আছে। এই সরকারের কিছু জায়গায় ধরেন আমাদের সমালোচনার জায়গা আছে, এটা একটা সমালোচনার জায়গা। ব্যাংকিং সেক্টরে এটা নিয়ে আছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে সরকারকে যে আরও শক্ত হতে হতো। এই সরকার যে বিভিন্ন বিষয় নিয়ে, যেটা আকবর ভাই বললেন যে ওই হাঁসের মতো ঝাড়া দিলে পানি পড়ে যাবে, এখন হাঁসের মতো ঝাড়া দিয়ে পানি পড়ার যুগটাই আসলে চলে গেছে। ভারতে দেখেন ককরোচ জনতা পার্টি, সিম্পল একজন প্রধান বিচারপতি তাদের জন্য অপমানসূচক 2টা শব্দ ব্যবহার করেছে। একটা বলেছে যে তারা অলস বেকার, আর বলেছে তারা পরজীবী, ককরোচের মতো সংখ্যায় উৎপাদন হয়। 1 সপ্তাহের মধ্যে ভার্চুয়াল মিডিয়ায় তাদের 16 মিলিয়ন ফলোয়ার হয়ে যায়, যেখানে ভারতীয় জনতা পার্টির বিজেপির আজীবনের দল মিলায় যে ফলোয়ার হচ্ছে 9 মিলিয়ন, তাইলে 9 বিলিয়ন, আর ওদের 16 বিলিয়ন ফলোয়ার হয়ে যায়। এখন এই যে এখনকার জেনারেশন, সারা পৃথিবীতেই একটা নানান উলটপালট চলছে, ফলে সরকারের জন্য কোনটা যে চ্যালেঞ্জ না, ওইটাই আগাম বলার এখন এই যুগে সুযোগ নাই। তাদেরকে মাথায় রাখতে হবে প্রতি পদে পদে তার সরকার পরিচালনা, পাশাপাশি দল পরিচালনা। বাংলাদেশের যারা যখন সরকারে আসবে, যেটা বলছেন, তারা আনপপুলার হবেই। আপনি যত জ্ঞানী কথা এই সরকার এই টকশোতে বসে বলি, আমাদের দায়িত্ব দিয়ে কত সরকারের মন্ত্রী বড় জায়গায় দরকার। একটা প্রতিষ্ঠান চালাতে দেখবেন কত গ্রুপিং, কত সমস্যা। প্রতিষ্ঠান চালাতে গিয়ে নিশ্চয়ই বোঝেন সবাই যে সেইখানে এত সহজ না। তারপর সম্পদ কম, জনগণ বেশি, আকাঙ্ক্ষা বেশি, সেক্টর বেশি। একদিকে খুশি করতে চাইলে আর একদিকে অখুশি, ফলে পপুলার আপনি থাকতে পারবেন না।
তার মধ্য দিয়ে যদি আবার বিরোধী দলের কাজই তো হচ্ছে গিয়ে তার আনপপুলার করা সরকারকে এবং তার দুর্বল জায়গাগুলোকে পয়েন্ট আউট করা, এটাই তাদের রাজনীতি। তাদের তো ভবিষ্যতে জনগণের রায় পাইতে হবে, তাইলে একদিকে নিজেদের উঠতে হবে, আরেকজনকে ডুবাইতে হবে। তাহলে ওই যে আরেকজনকে ডুবানোর যে খেলাটা, ওই খেলাটা কে খেলবে? সরকারে আপনি শব্দের নিলেন, রাজনৈতিকভাবে এই দেশে বিএনপিকে ভবিষ্যৎ নির্বাচন তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। সেই নির্বাচনটা পার পেতে হলেও কিন্তু দল সবার আগে, সরকার আগে না নির্বাচনে। সেই ক্ষেত্রে দলকে যদি সে উপযোগী করে তৈরি করতে না পারে, এই যে মিথ্যা ন্যারেটিভ, প্রোপাগান্ডা যা কিছু বিরোধী দ্বারা তৈরি করবে, তার কাউন্টার ন্যারেটিভ লাগবে আপনার। সামান্য একটা ন্যারেটিভের কারণে একটা অভ্যুত্থান হয়ে একটা সরকারের পতন হয়ে যেতে পারে। সামান্য একটা পিছলে একটা ভুল। শেখ হাসিনার যে পতনটা হলো, কি করতো? আমি ওইখানে থাকলে ফ্যাসিবাদ হোক আর যাই হোক, সে কোটা সংস্কার আন্দোলন চেয়েছে এবং যৌক্তিক চাওয়া ডেকে নিয়ে বলতো যে সংস্কার তো আগেও আমরা করেছি, করব, তোমরা কি চাও বলো, দিয়ে দিলে কি এই আন্দোলন হতো? বিএনপি জামাতকে এর আগে বহু আন্দোলন গড়ে তুলতে গিয়েও ব্যর্থ হয়নি। ফলে এই যে ছোট্ট একটা ইস্যু নিয়ে কিন্তু ছোট্ট একটা ভুল কিভাবে স্ফুলিঙ্গ তৈরি করলো। ফলে সেই যে ঈশ্বর যখন কারো পতন চায় তখন সে তাকে পাগল করে। এইটা হচ্ছে নিউটন নির্ভর কথা, বা ঈশ্বরকে আমরা ওইভাবে, আল্লাহই তো সব করেন, আল্লাহ সব করার পরেও তো 16 বছর একটা খুনি ফ্যাসিবাদী ক্ষমতায় ছিল, সারা বিশ্ব মোড়ল যারা মুসলমানদের ধ্বংস করছে তারপরেও তারা আছে। সুতরাং ওইটা আমাদের শেষ ভরসার জায়গা, ওইটা প্রশ্নাতীত। কিন্তু এটাও সত্য যে যারা বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠন চালাবে, রাষ্ট্র পরিচালনা করবে, তাদের প্রতি পদে পদে মনে করতে হবে আমার প্রতিটা জিনিসই আমার জন্য চ্যালেঞ্জ, মাথায় রেখে আমাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এই যুগে, ভার্চুয়াল মিডিয়ার যুগে, কোনো কিছুকে আপনি চ্যালেঞ্জের বাইরে ভেবে, সহজ ভেবে চালাবেন না। এটি হলো প্রথম লেসন নিতে হবে। এবং সেই জন্য নিজের দল পুনর্গঠন করা, রাজনৈতিক দলকে রাজনৈতিক দলের আদলে অ্যাক্টিভ, আধুনিক, শিক্ষিত, ভবিষ্যৎমুখী করা, সরকারকেও একইভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করে যেই সব জায়গায় সংকট আছে, সমস্যা আছে, যারা জনগণ দ্বারা গ্রহণযোগ্য হতে পারছে না, কেন পারছে না? আমি জানি আপনি খুব সৎ, আপনি খুব ভালো মানুষ, কিন্তু আপনি পদক্ষেপ নিতে গিয়ে এমন কিছু করছেন জনগণ গ্রহণ করছে না। আপনাকে ওইটাও ভাবতে হবে, তাহলে জনগণ গ্রহণ করেন, আপনি এমন কথা এবং কাজ করছেন, এইটা সরকারের জন্য ভালো হচ্ছে না। আপনি সংযত হন, তাহলে আপনি সিদ্ধান্ত গ্রহণে ইনোভেশন আনেন, যারা যেখানে যোগ্য তাদেরকে নেন। এই যে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটাকে ভবিষ্যতে হবে মনে করা হচ্ছে, অর্থনীতি ক্ষেত্রে যারা ভালো বোঝে তাদের নিয়ে আপনি টিম করে তাদের পরামর্শ নেন, শুধু উপদেষ্টা বা সরকারের মন্ত্রী এদের উপর নির্ভর করে না থেকে। সাহিত্য সংস্কৃতি আপনি কিভাবে এই যে নষ্ট হয়ে যাওয়া এই দেশটাকে কিভাবে পুনর্গঠন করবেন, আপনার পাঠ্যপুস্তক, কারিগরি শিক্ষা, অন্যান্য কীভাবে আপনি ভবিষ্যৎ করবেন। এত বছর ধরে, 16 বছর ধরে আমরা বলেছি যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, তাহলে এই ধ্বংসপ্রাপ্ত শিক্ষা ব্যবস্থা পুনর্নির্মাণের জন্য কি আমারও একজন মন্ত্রী এবং তার বক্তব্যই যথেষ্ট? সেটা নিয়েও তো নানান কথা আবার শুরু হয়ে গেছে। ফলে প্রত্যেকটা ক্ষেত্রে যেই রকমভাবে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সেক্টর ওয়াইজ এগোতে হয়, সেইভাবে ডিল না করলে, নিজের দলকে নিয়ন্ত্রণ করতে না পারলে অনেক পদে পদে বিপদ। একবার সেটা হচ্ছে আওয়ামী লীগের কথা উঠছে, যে রিফাইন্ড আওয়ামী লীগ, আপনার সৎ মানুষ দিয়ে একটা নতুন দল গঠন করা, শোনা যাচ্ছে শেখ হাসিনা তাতে। আওয়ামী লীগে আবার সৎ মানুষ? তো আপনার কি আওয়ামী লীগের এইটা সম্ভাবনা কতটুকু দেখেন আমাদের দেশের রাজনীতিতে? আমি রাজনীতিতে কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দেই না। মানে আজকে আমাদের কাছে যেটা অসম্ভব মনে হয়, হয়তো 10 বছর পরে এটা অসম্ভব নাও হতে পারে। কিন্তু এটার কনটেক্সটটা কি, এবং সেই কনটেক্সটের প্রেক্ষাপটে আমরা সামনের দিনগুলোকে কিভাবে দেখছি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, তারা যতই অ্যাবসকন্ডিং থাকুক না কেন, তারা একটা পুশ করবেই এখানে ফিরে আসার জন্য। এটা নানাভাবে তারা করবে। তবে আমার যেটা ধারণা, আমি যদি আওয়ামী লীগের হিস্ট্রি দেখি, আপনি অতীতেও যদি দেখেন, আওয়ামী লীগ 1975 সালের পট পরিবর্তনের পর, একটু সংক্ষেপে, হ্যাঁ, তারা যখন বাংলাদেশে ফিরে আসলো 81 সালে, তখন কিন্তু তৎকালীন জিয়াউর রহমান সরকার তাদেরকে একটা স্পেস করে দিয়েছিল। হয়তো তিনি করে দিয়েছিলেন বা করতে বাধ্য হয়েছিলেন ইন্টারন্যাশনাল প্রেশারে, যেটাই হোক না কেন। এরপর 2007 সালে তারা যখন আবার 111-এর সময় শেখ হাসিনা নেগোশিয়েট করে একবার দেশের বাইরে চলে গেলেন, এবং ওই আবার নেগোসিয়েশনের মাধ্যমেই কিন্তু তিনি ফিরে আসলেন। 111-এর সরকার তাকে স্পেস দিল। আওয়ামী লীগ নিজের শক্তিতে যে সব কিছু করেছে ব্যাপারটা কিন্তু তা না। আর এখন যেটা হয় আমার কাছে মনে হয়, যদি বিএনপি বা জামায়াতে ইসলামী
আলাদা আলাদাভাবে, অথবা বিএনপি এবং জামায়াত ইসলামী যৌথভাবে আওয়ামী লীগকে কোনো স্পেস ক্রিয়েট করে না দেয়, তাহলে আওয়ামী লীগের জন্য ফিরে আসাটা খুব কঠিন ব্যাপার হবে। আমি বিষয়টাকে এইভাবে দেখি। তবে হ্যাঁ, যেহেতু রিজিয়নাল পলিটিক্সের কথা বলছি, সেখানে ভারত আওয়ামী লীগকে কতটা পুশ করবে এবং সেইখানে এই সরকার সেটাকে কতটা ইন্টেলিজেন্টলি এফিশিয়েন্টলি ডিল করতে পারবে, এই ব্যাপারগুলো ভেবে দেখার প্রয়োজন আছে। তবে সাধারণ অর্থে যেটা দেখা যায় যে কোনো সরকার যাদের গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয়, তারা যে ফিরে আসে না বা পরে কোনো এক সময় ব্যাপারটা তা না, কিন্তু এটার একটা দীর্ঘ সময় লাগে। এখন সেই সময়টা কত লম্বা সময়, এটা আসলে এখনই অনুমান করা মুশকিল। শওকত, আমাদের হাতে সময় নেই 1.5 মিনিটের মধ্যে, যে আওয়ামী লীগ তো আপনার রিগ্রেট করেনি, দুঃখ প্রকাশ তো দূরের কথা, সামান্যতম অনুধাবনও করেনি যে তারা একটা ভুল করেছে। এই অবস্থায় বাংলাদেশের মানুষ কি তাদেরকে খুব ইজিলি অ্যাকসেপ্ট করবে? আপনার কি মনে হয়? বাংলাদেশের সাধারণ মানুষ এবং প্রতিপক্ষ অ্যাকসেপ্ট করবে না, কিন্তু আওয়ামী লীগ একটা বিশাল দল, বিশাল কর্মী বাহিনী আছে, শুধু তারা ওই গোষ্ঠীটা অ্যাকসেপ্ট করলে আওয়ামী লীগ বড় দল হিসেবেই থাকে। সুতরাং অ্যাকসেপ্ট করার প্রশ্ন তো পড়ে। আবার সরকারের উপর বিরক্ত হয়ে তারা ভিন্ন বাক্স খোঁজে, ভোটের জন্য ভিন্ন প্ল্যাটফর্ম খোঁজে। তারাও ভিন্ন প্ল্যাটফর্ম বলতে আসছে এদেশে এখন মূলত ওইভাবে যাওয়ার মতো এনসিপি বা জামায়াত, সেইখানে যাওয়ার মতো অনেকে মনে করে না, তার সঙ্গে ম্যাচ করে, ফলে অনিচ্ছা সত্ত্বেও তারা আওয়ামী লীগের প্ল্যাটফর্মে যাবে। সেই জন্য প্রথম কথা হলো আওয়ামী লীগ রাজনীতি করার অধিকারটা কিভাবে পাবে। সংসদে আইন পাশ হয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধের, এটা কার্যক্রম নিষিদ্ধ, আবার সংসদে আইন করে এটাকে প্রত্যাহার করতে হবে। তাহলে আইনটা প্রত্যাহার করার এখতিয়ার কে রাখে? 2/3 মেজরিটি, সেটাকে বিএনপি। খোলামেলা কথা আমি যেটা বুঝি, বিএনপির হাতে এটা একটা তুরুপের তাস। যদি এনসিপি এবং জামায়াত ইসলাম ডিস্ট্রাকটিভ পলিটিক্সে না যায়, সরকারের বাংলাদেশপন্থী কাজকে উৎসাহিত করে এবং সরকারকে সহযোগিতা করে ভালো কাজে, তাহলে কোনোভাবেই এই আইন সংসদ থেকে জামায়াত এবং এনসিপির ইচ্ছার বিরুদ্ধে সরকার তুলতে যাবে না। আর যদি আন্তর্জাতিক চাপ থাকে বা সব দল একমত হয় যে আওয়ামী লীগ এত বড় একটা জনগোষ্ঠীর সমর্থিত একটা দল ছিল, এদেরকে এই গোষ্ঠীকে কিভাবে ফ্লোর বাইরে রাখা যায় সেটাও ভাবতে হচ্ছে, তাহলে যারা গণহত্যায় অভিযুক্ত, দুর্নীতিতে অভিযুক্ত, কনভিক্টেড, তারা হয় বিদেশে থাকবে অথবা দেশে আসলে জেলে যাবে এবং বিচারের মুখোমুখি হবে। রিফাইন্ড আওয়ামী লীগ বলতে যেটা বলা হচ্ছে, আপনি যেটা সৎ বলছেন, সৎ শব্দটা যায় না এদের সঙ্গে। রিফাইন্ড আওয়ামী লীগ মানে যারা অভিযুক্ত তাদের বাইরে অপেক্ষাকৃত কম অভিযুক্ত বা একটু গ্রহণযোগ্য যারা, এই পরামর্শ আগে ছিল, তাদের দিয়ে নতুন আওয়ামী লীগ আসতে পারে। সেই ক্ষেত্রে ওই রকম সরকারকে আইন উজ্জ্ব করবার মতো পরিস্থিতিতে আওয়ামী লীগকে আসতে হবে। শাখাওয়াত হোসেন সায়ন্তী এবং আকবর হোসেন, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সম্পাদকীয়তে। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি সবাইকে।